রোহিঙ্গা সংকটে সরকারের কূটনৈতিক ব্যর্থতা দেখছেন বিশ্লেষকেরা। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের সদিচ্ছা ও চীন ভারতের আন্তরিকতার অভাবকে কারণ মনে করছেন তারা। মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় সীমাবদ্ধ না থেকে বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 2017 সালের 25 আগস্ট রোহিঙ্গার ঢল নামে বাংলাদেশে। কক্সবাজারে আশ্রয় নেয় 8 লাখ রোহিঙ্গা। 8 বছরে সেই সংখ্যা দাঁড়িয়েছে 12 লাখে। গত 1.5 বছরে এসেছে আরও 1.5 লাখ। রোহিঙ্গা বাড়লেও কয়েক বছর ধরে কমছে মানবিক সহায়তা তহবিল। টানাপোড়েনের মধ্যে আশ্রয় শিবিরে বেড়েছে সন্ত্রাসী তৎপরতা। প্রত্যাবাসন প্রক্রিয়াও প্রায় বন্ধ। এর পেছনে কূটনৈতিক ব্যর্থতাকে দুষছেন বিশ্লেষকেরা। কূটনীতির একটা বিশাল ঘাটতি, কারণ একটা হলো যে আমরা মিয়ানমার বা তাতমাদর সাথে আমরা এমন কোনো কাঠামো করতে পারিনি যেটা তারাও মনে করবে যে এটার মধ্যে আমরা যেতে পারি, এবং যেই ধরনের আন্তর্জাতিক প্রেশার প্রয়োজন মিয়ানমারকে পরিবর্তন করার, সেটা গত 7 বছরে হয়নি। আমাদের কূটনৈতিক অবস্থান, সেখানে আমরা কোনো শক্ত অবস্থানে যেতে পারিনি, না চীনের সাথে না ভারতের সাথে। রোহিঙ্গা ইস্যুতে আমরা যেতে পারতাম চাপ দেওয়ার জন্য যে ঠিক আছে আমাদের নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক যা আছে সেভাবে চলতে থাকবে, কিন্তু রোহিঙ্গাদের ব্যাপারে একটা শক্ত অবস্থান নেওয়ার প্রয়োজন আছে। আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যার বিচারিক প্রক্রিয়াও চলছে ধীর গতিতে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গারা ঐক্যবদ্ধ থাকলে তাদের অধিকার আদায় সহজ হতো, কিন্তু সে পথে আগ্রহ নেই তাদের। ওখানে ভেতরে তো এক ধরনের একটা অরাজকতা চলছে এবং ক্রমশ সামরিক জান্তা, সেখানে জান্তা সরকার দুর্বল হয়ে পড়ছে। এটাকে আমরা কোনোভাবে কাজে লাগাতে পারি কিনা। তো সেখানে দেখা গেল যে সশস্ত্র সংগঠনগুলো হতে পারছে, কিন্তু রোহিঙ্গারা নিজেরা সংগঠিত হয়ে কোনো উদ্যোগের মধ্যে আসতে পারেনি। শান্তি প্রক্রিয়ার একটা চেষ্টা, এবং তারপর শান্তি প্রক্রিয়ায় যাওয়া গেলে তখন বিভিন্ন গোষ্ঠীকে এক জায়গায় নিয়ে এসে আলাপ আলোচনা করে একটা রাজনৈতিক সমাধানের দিকে যাওয়ার। সেখানে আমাদের মিলিটারি ডিপ্লোমেসি ব্যবহার করা উচিত ছিল প্রথম থেকেই, কারণ অং সান সু চি তো কোনো সময় ক্ষমতা ছিল না তার, তাই না? ক্ষমতা মূলত ছিল আর্মি। তাতমাদো বা আরাকান আর্মি কোনো লাভ দেখছে না, মানে এটাই হলো মেইন, কারণ সমাধান তো তাদের সাথে করতে হবে। এই পরিস্থিতিতে 24 আগস্ট কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য রোহিঙ্গা ইস্যুতে বিশ্বের নজর কাড়া। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখা হলে তা ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে এনসিপি বলছে, সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদ পরবর্তী সংসদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্রুত এই সনদ বাস্তবায়নের দাবি তাদের। জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে এসব মন্তব্য করেন তারা। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত জমা দেওয়ার সময়সীমা ছিল শুক্রবার বেলা 3টা পর্যন্ত। শেষ দিনে এনসিপি সহ 12টি রাজনৈতিক দল নিজেদের বক্তব্য জমা দিয়েছে। এ নিয়ে কমিশনে মতামত জানালো মোট 23টি দল। জুলাই সনদের 4 নম্বর অঙ্গীকারনামায় উল্লেখ আছে, এই সনদের সব বিধানের বৈধতা নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। এতে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দলগুলোর কোনো আলোচনা, কোনো সমঝোতা নিশ্চয়ই এই সংবিধানের উপরে স্থান পেতে পারে না। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আপত্তি আছে। তারা যেটা বলেছেন, সনদে যে বিষয়গুলো গ্রহণ করা হচ্ছে যেটা যুক্ত, এটা নিয়ে নাগরিকরা কোনো আইনের আশ্রয়, কোনো সনদ প্রস্তাব বা সমঝোতার কোনো ব্যাপারে নাগরিকরা আদালতে যেতে পারবেন না। এনসিপি বলছে, নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কমিশন পরবর্তী সংসদের কাছেই সংস্কার প্রস্তাবটাকে বা পুরো জুলাই সনদটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছে। আমরা এটার বিরোধিতা করেছি। কিছু বিষয় বাস্তবায়ন হবে, কিছু বিষয় বাস্তবায়ন হবে না, সেই জায়গাটায় আসলে আমরা যেতে চাই না। আমরা চাই পুরো জুলাই সনদটাই বাস্তবায়ন করতে হবে, এটাই অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে। এদিকে জুলাই সনদের 8টি অঙ্গীকারনামার মধ্যে কয়েকটি নিয়ে আপত্তির কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। একই সঙ্গে এই সনদকে সংবিধানের ওপরে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। কোনো ডকুমেন্ট, কোনো সমঝোতা, দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে, বা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে? আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি, বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে
গ্রহণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, সেই চিন্তায় আমাদেরকে করতে হবে। আগস্টের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত্য কমিশন। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সন্ত্রাস বিরোধী আইনের লঙ্ঘন। কোনো গণমাধ্যম তা প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে। এই ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দিতে পারে বলে বিবৃতিতে বলা হয়। গণমাধ্যমগুলোকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বানও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম আইনি জবাবদিহির আওতায় পড়বে বলেও বিবৃতিতে জানানো হয়। গুমখুনের বিচার নিশ্চিত করতে বিএনপি নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এই ধরনের অপরাধের বিচারে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ সময় মানবতা বিরোধী সব অপরাধের বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অপেক্ষার শেষ চাই, গুমের বিচার চাই, এমন স্লোগানে আন্তর্জাতিক গুম দিবস সামনে রেখে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক সংগঠন। আন্তর্জাতিক মান বজায় রেখে গুমের সঠিক তদন্ত সহ 11 দফা দাবি তুলে ধরা হয়। পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানববন্ধনে 2 বার গিয়েছি। আমি মরার আগে যেন আমার সন্তানের ডাক, মা ডাক্তার শুনে মরতে পারে। এই নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র, সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে, আমরা সেই দাবি রাখছি। বিগত সরকারের আমলে গুম খুনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অতিথিরা। এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয়। গণঅভ্যুত্থানের পরও গুম খুনের বিচারের তেমন অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। গুম খুনের জন্য ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব অপরাধের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। পরে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের একদিন পর মুন্সিগঞ্জে মেঘনা নদীতে মিলল জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। শুক্রবার দুপুরে গজারিয়া চরের বলাকি এলাকায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহে আঘাতে চিহ্ন পায়নি পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানাবে তারা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের জন্য বের হন বিভুরঞ্জন সরকার। এরপর আর ফেরেননি। সেদিন রাতেই সাধারণ ডায়েরি করে তার পরিবার। শুক্রবার বিকেলে মেঘনা নদীতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেয় নৌ পুলিশ। রাতে স্বজনরা মরদেহটি শনাক্ত করেন। নিখোঁজের আগে একটি অনলাইন পোর্টালকে খোলা চিঠি পাঠান বিভুরঞ্জন। সেখানে পেশাগত নানা সীমাবদ্ধতা তুলে ধরেন তিনি। তবে স্বজনরা বলছেন, আত্মহত্যার মতো কিছু ঘটেনি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের আহ্বান তাদের। বাসায় কিছু বলেও নেই। এর আগের 4 দিন বাসাতেই ছিল ছুটিতে, তো আমরা ভেবেছি নর্মাল ছুটি। খুন না পরিকল্পিত কোনো কিছু আমরা জানি না। আমি শুধু এইটাই বলবো, যেমন পরিণতি যেন আর কারো না হয়। এদিকে বিভুরঞ্জন সরকারের মরদেহে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।
ছোট ভাই এবং ছেলে আসছেন, ওনারা দেখেছেন, দেখে নিশ্চিত করেছেন যে এটা ওনাদের মিসিং হওয়া সাংবাদিক মহোদয়ের লাশ। শ্রোতাল প্রতিবেদনে আমরা বাহ্যিকভাবে এমন কোনো চিহ্ন পাই নাই, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার সাহেব তার রিপোর্ট দেবেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভুরঞ্জন সরকার আজকের পত্রিকায় সিনিয়র সহকারী সম্পাদক ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলামও লিখতেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডাকসু নির্বাচন ঘিরে নেতাদের বক্তব্যকে নেতিবাচকভাবে প্রচারের অভিযোগ ছাত্রদলের। তবে অপপ্রচারে পাল্টা অভিযোগ করেছে ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে ক্যাম্পাস থেকে ব্যানার ফেস্টুন সরানোর দাবি জানিয়েছেন অনেক প্রার্থী। ভোটারদের হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনকে। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা এখনও শুরু হয়নি। তবে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ার পর থেকে ক্যাম্পাসে গণসংযোগ শুরু করেছে বিভিন্ন প্যানেল। শুক্রবার জুমার নামাজের পর হলগুলোয় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন, তার সংগঠনের বক্তব্য নেতিবাচকভাবে প্রচার করছে কিছু সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। ছাত্রদলের ব্রিফিংয়ের পর মধুর ক্যান্টিনে আলাদা সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুই সংগঠনেরই দাবি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু ব্যক্তি সাদিক কামিকে নিয়ে একটা নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে। ব্যক্তি সাদিক কামিকে ধরে পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থা একটা সুস্পষ্ট রূপরেখা কাঠামো তৈরি করা সম্ভব। তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবো। পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় সব প্রার্থীর। ভোটারদের হয়রানি বন্ধ আর ব্যানার ফেস্টুন অপসারণ চান অনেকে। যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে, আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে, সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি এবং এই জায়গায় আমরা স্পেশালাইজেশনকে আমরা ফোকাস করেছি। শিক্ষার্থীরা যদি আমাদেরকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করেন, একটি বিষয়ে আশ্বস্ত করতে চাই, স্টারলিংকে এনে সবাইকে ফ্রি ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা সম্ভব। আমরা স্পন্সর এনে বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এনে শিক্ষার্থীদের জন্য আশা করি অল্প কয়েকদিনের মধ্যে ফ্রি করে দেওয়া যাবে। যে ব্যানারগুলো ছিল আমাদের হলের সামনে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো আছে এবং প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনো পর্যন্ত সরায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নাম কাউ আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি বন্ধের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে পক্ষপাত মুক্ত থাকার আহ্বান প্রার্থীদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে বাড়ছে চিকুনগুনিয়ার প্রকোপ। 3 সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1200। সংশ্লিষ্টরা বলছেন এর বাইরেও আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। তবে মশার উপদ্রব কমাতে কাজ চলছে জানিয়ে স্বাস্থ্য বিভাগের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। চট্টগ্রামে চলতি বছরের প্রথম 6 মাসে চিকুনগুনিয়ায় আক্রান্তের সংখ্যা 1044 জন, আর আগস্টের 3 সপ্তাহেই আক্রান্ত 1200-র বেশি। কোনো পরিবারে একজন আক্রান্ত হলে কয়েকদিনের মধ্যে অন্য সদস্যরাও আক্রান্ত হচ্ছেন। জ্বর সেরে যাওয়ার পরও দীর্ঘ সময় থাকছে নানা শারীরিক জটিলতা। নিজে না হলে আমি কখনোই বিশ্বাস করতাম না যে এটা কতটা মারাত্মক। প্রথম 1 সপ্তাহ তো আমি হাঁটা চলা করতে পারিনি, নামাজও পড়তে পারিনি, মানে উঠবস করে আর কি। তারপর এখন সেটা পাচ্ছি, কিন্তু এই হালকা ব্যথা নিয়ে। সরকারিভাবে এখনো চিকুনগুনিয়া পরীক্ষার ব্যবস্থা হয়নি চট্টগ্রামে। বেসরকারি হাসপাতালে পরীক্ষায় খরচ লাগছে বেশি, তাই লক্ষণ দেখেই বেশিরভাগ রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই ভাইরাস জ্বরগুলো, ডেঙ্গু বা চিকুনগুনিয়া, এগুলো একটা নির্দিষ্ট সময় পর একটা ব্যাপক হারে একটা সংক্রমণ নিয়ে দেখা দেয়। 2017 সালে একটা আউটব্রেক ছিল ঢাকা এবং চট্টগ্রাম শহরে, এবার হচ্ছে 2025 সালে আউটব্রেকটা। এখন চিকুনগুনিয়া অনেক বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে এরই মধ্যে নগরীতে চিকুনগুনিয়ার হটস্পট নির্ধারণে জরিপ করা হয়েছে। জরিপে 20টি স্থানকে ঝুঁকিপূর্ণ এবং 5টি এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। গত বছর তুলনায় আমাদের ডেঙ্গুটা অনেক কমে আছে, চিকুনগুনিয়া একটু বাড়ছে। আশা করি আমরা আমাদের কার্যক্রম যেভাবে চলমান আছে, নতুন আমরা ড্রাগ ব্যবহার হচ্ছে,
আশা করি অতি স্বল্প সময়ের মধ্যে চিকুনগুনিয়াটাও আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। চিকুনগুনিয়ার প্রকোপের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতিরও অবনতি হয়েছে। শনাক্ত হয়েছে মশাবাহিত জিকা ভাইরাস আক্রান্ত 3 রোগীও। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর অপবাদ দিয়ে এক স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় 2 যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গর সেতু এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় 7ম শ্রেণীর শিক্ষার্থী মাহিন সহ 3 কিশোর ব্রিজ এলাকায় বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় স্থানীয় কয়েকজন চোর অপবাদ দিয়ে তাদের ধাওয়া দেয়। পরে হামলাকারীরা তাদের বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই মাহিনের মৃত্যু হয়। আহত মানিক ও রাহাতকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনায় মাহিনের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওরা বাইরে থেকে যাইয়া বাড়িতে ঢুকতেছিল, যারা মারধর করছে এরা ওদেরকে চোর সন্দেহে তারা দিছে, তারা দিলে ওরাও দৌড়াইছে, দৌড়ায় এক জায়গায় যাওয়ার পরে সবাই মিলে ধরে 3 জন ছিল একসাথে, 3 জনকে এলোপাতাড়ি মারধর করার সময় একজন মারা গেছে। রাজধানীর গ্যান্ডারে একটি বাসায় অগ্নিদগ্ধ যুবক মেজবা মারা গেছেন। বৃহস্পতিবার রাতে মেজবার সঙ্গে তার বাবা মাও দগ্ধ হন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকেও হতে পারে, তবে আসল ঘটনা জানা যাবে তদন্তের পর। বৃহস্পতিবার রাত 2টার দিকে ঢাকার গ্যান্ডারিয়া এলাকায় হরিচরণ রোডের একটি বাসায় আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ হন একই পরিবারের 3 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তির পর ছেলে মেজবার মৃত্যু হয় শুক্রবার দুপুরে। তার শরীরের শতভাগই পুড়েছে বলে জানায় চিকিৎসক। রাতে ঘটনাস্থলে পৌঁছে ভবনের দোতলার 2টি কক্ষে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস। রাত 2:30টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। দরজা ভেঙে উদ্ধার করা হয় দগ্ধদের। শুনছি যে রাস্তায় আগুন লাগছে, আমি মাদ্রাসার সামনে দিয়ে বেরিয়ে আসছি, বেরিয়ে আসার পর দেখতেছি যে আগুনটা জানলার থেকে ওদিক থেকে আগুনটা বাইরে দিতেছে। ঘরের থেকে আগুনের তাপ সিঁড়ি পর্যন্ত আসছে। এখন আমরা বাচ্চাদের নামতে পারতেছি না, আমরা 2টা ফ্যামিলি 2টা সাবলেটে ছিলাম। গ্যাস লিকেজ থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রায়ই গ্যাস লিকেজের আলামত মিললেও এ নিয়ে উদাসীন কর্তৃপক্ষ। কমোডের পাশ দিয়ে গ্যাস লাইন গেছে, এখান থেকে নাকি লিক পাইছে। এই লিকেজটা তাদের আবার এসি রুম, জ্বালানা এই ঠাইঠুই সব বন্ধ থাকে, এসি ছাড়া থাকে, হয়তো গ্যাসটা জমতে পারে ভেতরে। অধিকাংশ জায়গায় আপনার গ্যাস লিক, কেননা এই গ্যাস দেখুন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই লাইনে থেকে দেখুন গ্যাস বেরিয়েছে, ওই লাইনে থেকে পাইপ লিক, গ্যাস বেরিয়েছে, আপনার নাকে গ্রান্ট পাইতেছেন, কিন্তু কর্তৃপক্ষের কোনোই নেই। গ্যান্ডারিয়া থানা পুলিশ বলছে আগুনের সূত্রপাত ঘরের ভেতর থেকে হওয়ার শঙ্কাই বেশি। প্রাথমিকভাবে লোকজন বলা বলতে করতেছিল যে ট্রান্সমিটার ব্রাস্ট হয়েছে। ইনফ্যাক্ট এটা ঘটনা না, বাড়ির ভিতর থেকে কোনোভাবে আগুনের উৎপত্তি গ্যাসের চুলা থেকে হতে পারে, কারণ এখানে কিছুদিন যাবত আবার গ্যাসের লাইন কাটাকাটির জন্য প্রায় জায়গাতে এরকম লিক টিক হয়ে দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। দগ্ধ মুসলিম উদ্দিন ও তার স্ত্রী সালমা বেগমের অবস্থা আশঙ্কাজনক। পুড়ে গেছে তাদের শরীরের 50%-এরও বেশি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও দেশে তার প্রভাব নেই। চাল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম কমেনি, বরং পার্শ্ববর্তী অন্যান্য দেশের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এমন তথ্য উঠে এসেছে ট্যারিফ কমিশনের প্রতিবেদনে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা হলেও সমন্বয়ের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে দরকার কার্যকর নজরদারি। বাজারে এখন বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষকে। অথচ পার্শ্ববর্তী অনেক দেশের বাজারে একই পণ্যের দাম অনেক কম। চালের দাম উচ্চমূল্যে স্থির হয়ে আছে। 80 টাকার নিচে মিলছে না সরু চাল। মোটা চালের দামও 60 টাকার উপরে, যা গত বছরে একই সময়ের চেয়ে 17% বেশি। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, বিশ্ববাজারে দরপতন ও দেশে ভালো ফলনের পরও পরিকল্পনার অভাবে চালের বাজারে স্বস্তি আসছে না। যদি সুষ্ঠু তদারকি হয়, এটা তো লোক দেখানো তদারকি, যা কিছু হচ্ছে তো সব তো লোক দেখানো। একই চিত্র ডিমের বাজারে। প্রতি ডজন মুরগির ডিম কিনতে হচ্ছে 150 টাকার বেশি দামে। পার্শ্ববর্তী শ্রীলঙ্কায় ডিমের ডজন 138 টাকা, পাকিস্তানে 128 টাকা, আর ভারতে তা 110 টাকার আশেপাশে। শ্রীলঙ্কায় 1 কেজি চিনির দাম 97 টাকা, পাকিস্তানে 77 আর ভারতে 67 টাকা। অথচ দেশে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে চিনি। এসব দেশের তুলনায় ডাল ও ভোজ্য তেলও দেশে চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতাদের।
বাজারে সব মৌসুমের সবজি পাওয়া গেলেও দাম নাগালে থাকে না। সরকারের কাছে আমাদের চাওয়াটা কি, যে দ্রব্যমূল্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা যেন বাজারে এসে স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারি। দেশে চিনি, ভোজ্য তেল, ডাল সহ অনেক পণ্যের বাজার গুটি কয়েক বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে। ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি আলাদা উদ্যোগ নেওয়ার আহ্বান ক্যাবের। সরকারকে আসলে সব দিকে চিন্তা করা উচিত, শুধুমাত্র গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর কথা চিন্তা করে যদি এগুলো করা হয় তাহলে বৃহৎ জনগোষ্ঠীর স্বার্থ পুড়িয়ে থেকে যাবে। সঠিক বাজার তদারকির পাশাপাশি ভোগ্যপণ্যের ব্যবসায়ীদের নীতি নৈতিকতা বৃদ্ধির পরামর্শ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রপ্তানি আয় কেবল তৈরি পোশাকে ভর করে কয়েকটি বাজারের উপর নির্ভরশীল। অর্থনীতিবিদরা বলছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অভাবে গত 5 দশকেও রপ্তানিতে বৈচিত্র্য আসেনি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, তারা পণ্য ও বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে কাজে লাগাবে। গত অর্থবছর 4,828 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে তৈরি পোশাক থেকে এসেছে 3,935 কোটি ডলার। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ ছিল 114 কোটি 50 লাখ ডলার। কৃষি পণ্য বিক্রি হয় প্রায় 99 কোটি ডলার। পাট ও পাট পণ্যের রপ্তানি 85 কোটি ডলার। দেশি কাঁচামাল নির্ভর চামড়া শিল্পে 2024 সাল নাগাদ 5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য ছিল, কিন্তু তা অর্জিত না হলেও 2030 সালে রপ্তানি 12 বিলিয়নে নিতে চায় সরকার। ডিম এক্সপোর্টটা আমরা চামড়া শিল্পে পাচ্ছি না। আমরা আপনার যে বন্ডেড ফ্যাসিলিটিগুলো সবাই পাচ্ছি না। আমরা যে এই যে কেমিক্যালস আমদানির ক্ষেত্রে যে বৈষম্য, সেটা কিন্তু আপনার দূর হচ্ছে না। R&D আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সেটা আমার করতে হবে এবং এখানে আমার ডিজাইনার ডেভেলপমেন্ট করতে হবে। রপ্তানি বৈচিত্র্য বাড়াতে সরকার উচ্চ সম্ভাবনা ও বিশেষ উন্নয়ন শ্রেণীতে মোট 35টি খাত চিহ্নিত করেছে। অর্থনীতিবিদরা এটাকে সক্ষমতার তুলনায় উচ্চাভিলাষী বলছেন। 2টা বা 3টা ম্যাক্সিমাম সেইগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর জন্য সামগ্রিক কম্প্রিহেন্সিভ সেক্টর ডেভেলপমেন্ট পরিকল্পনা, সেক্টর কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন, সেটা আসলে বাংলাদেশে হয়নি কখনো। 28টা 29টা জায়গাতে দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করে যেটা বলছি যে আপনাদের যে বাজারে আপনারা আছেন সেই বাজারে বাংলাদেশের 3টা পণ্য আপনারা আইডেন্টিফাই করেন এবং সেই পণ্যের অন্য কোন কোন দেশ থেকে আসে, তাদের মোড়ক কেমন, তাদের মূল্য কেমন। দেশের বার্ষিক রপ্তানি আয়ের 70% আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে। শীর্ষ 20 দেশে রপ্তানি হয় প্রায় 96% পণ্য। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার সুফল পাচ্ছে কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল খাগড়াছড়ির মহালছড়ির জেলেরা। হ্রদে পানির স্তর ভালো থাকায় পাওয়া যাচ্ছে পর্যাপ্ত মাছ। আগের বছরের তুলনায় বেশি মাছ ধরতে পারায় লাভের মুখ দেখছেন তারা। মাছ ধরেই জীবন চলে খাগড়াছড়ির মহালছড়ির প্রায় 6,000 জেলের। বছরের 9 মাস কাপ্তাই হ্রদ থেকে মাছ ধরেন তারা। চলতি বছর ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পর্যাপ্ত পানি আছে হ্রদে, এতে বেড়েছে মাছের উৎপাদন। 2 আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হওয়ার পর ভালো মাছ পাচ্ছেন জেলেরা। মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে, পানি আছে মোটামুটি ভালো। পানিটা যদি এই পরিমাণ থাকে তাহলে আমরা আশাবাদী সামনে আমাদের মাছ বাড়বে, মাছও বড় হবে। নদী খনন করে নাব্যতা ফিরে আয় না, যাতে সারা বছর যাতে পানি থাকে, মাছের প্রজনন যাতে বাড়ে। সবসময় মাছের এমন উৎপাদন এবং পানির স্তর ঠিক রাখতে হ্রদ খননের প্রয়োজন দেখছেন অনেকে। আমি সরকারের কাছে এটাই আবেদন করব, নদী খননের মাধ্যমে নদী নাব্যতাতে ফিরে আসি। যারা মাছের সাথে সম্পৃক্ত তারা মোটামুটি সংসার এবং পরিবার পরিজন নিয়ে সুন্দর মতো বেঁচে থাকার একটা দিক বের করতে পারবে। এবার হ্রদে মাছ উৎপাদন বেশি হওয়ায় রাজস্ব আয় বাড়বে বলে আশা মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের। কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখা সম্ভব হলে মাছের উৎপাদন বাড়বে। এর ফলে মাছের অবতরণ এবং শুল্ক আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। গত অর্থবছরে 565 মেট্রিক টন মাছ আহরণে মহালছড়ি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে রাজস্ব আদায় হয় 1,20 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মচারীরা জড়িত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে, সঙ্গে আছেন গাড়ির মালিকরাও। অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যুর ঘটনায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে ফুঁসছে মানুষ। কার্যকর পদক্ষেপ নিতে জোর দাবি উঠছে। নিজেদের কর্মচারীর অপরাধ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে সিভিল সার্জন কার্যালয়। শরীয়তপুরের অ্যাম্বুলেন্স নয়, এই অভিযোগে 14 আগস্ট নবজাতক রোগীসহ আটকে রাখা হয় একটি গাড়ি। এতে দীর্ঘ সময় শ্বাসকষ্টে মারা যায় ওই নবজাতক। এই ঘটনার জেরে আলোচনায় আসে শরীয়তপুরের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট। অভিযোগ রয়েছে সিভিল সার্জনের গাড়ি চালক আবু তাহের দেওয়ান, তার ছেলে রহিম দেওয়ান সবুজ ও সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জাহাঙ্গীর হোসেন সিন্ডিকেটের মূল হোতা। আরও জড়িত জেলা অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতা আব্দুল হাই মোল্লা ও বিল্লাল হোসেন। ঢাকায় রোগী নিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক হাজার টাকা বেশি নেয় চক্রটি। সিন্ডিকেট চলে সবসময়, যেদিন সিন্ডিকেটের কারণে এত বড় একটা ঘটনা ঘটলো। সরকারি অ্যাম্বুলেন্স পাওয়া যায় না এদিকে, কিন্তু মনে করেন যে এদিকে যে অ্যাম্বুলেন্সগুলো আছে ওরা মনে করেন যে সিন্ডিকেট করে অনেক টাকা ভাড়া নেয় আমাদের থেকে। সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স আছে একটি, ফলে সুযোগ নিচ্ছে অসাধুরা। সিন্ডিকেটে স্বাস্থ্য বিভাগের লোকজন জড়িত থাকায় জিম্মি সাধারণ মানুষ। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট যারা পরিচালিত করে, এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটিকে ভাঙতে হবে। আমরা শরীয়তপুরের সাধারণ মানুষ চাই যে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেটের হাত থেকে আমরা রক্ষা পেতে। অভিযুক্ত আবু তাহের ও জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্তে নেমেছে সিভিল সার্জন কার্যালয়। পুলিশ বলছে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করছে তারা। বিশেষ করে আবু তাহের নাম এসেছে এবং আরেকজন ড্রাইভার জাহাঙ্গীর, অ্যাম্বুলেন্স চালক সদর 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল। 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। তদন্ত করে তারা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা বা স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এজাহারে 4 জনের নাম পেয়েছি যারা মূলত এই সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করত। তো আমরা আরও গভীরে যে খতিয়ে দেখব যে এই ঘটনায় হাসপাতালের কোনো ডাক্তার অথবা অন্য কোনো ব্যক্তি এখানে সম্পৃক্ততা আছে কিনা। সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ সহ অ্যাম্বুলেন্সের ভাড়ার তালিকা ও নীতিমালার দাবি শরীয়তপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সগির হোসেন। সগির, সিভিল সার্জন কার্যালয় তো তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটি কবে নাগাদ রিপোর্ট দেবে? আর পুলিশ প্রশাসন থেকে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? আমরা শরীয়তপুর সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে সিভিল সার্জনের যে গাড়ি চালক তার আবু তাহের এবং সদর হসপিটালের অ্যাম্বুলেন্স যে চালক রয়েছেন জাহাঙ্গীর হোসেন, তাদের বিরুদ্ধে কিন্তু 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সোমবার তাদের যেই তথ্য পাবেন, এই তদন্ত কমিটি তাদের তথ্য সিভিল সার্জনকে জমা দিবেন আমরা যতটুকু জেনেছি। পরবর্তীতে আইনানুগ তারা ব্যবস্থা নেবেন। এছাড়া আমরা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে যে নবজাতক মৃত্যু হয়েছে তাদের সাথে যারা জড়িত, বিশেষ করে সবুজ আবু তাহের দেওয়ানের ছেলে সবুজ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতের বিচারক। তো সেই ক্ষেত্রে এখনো কিন্তু সেই তদন্ত চলমান রয়েছে এবং পুলিশ বলছে যে যারা এই সিন্ডিকেটের সাথে জড়িত তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। আমরা যদি একটু দেখাই যে সদর হসপিটালের একদম সামনেই কিন্তু প্রাঙ্গণেই কিন্তু দেখেন 1, 2, 3, 4, 5, 6টি অ্যাম্বুলেন্স রয়েছে, যেগুলো বেসরকারি অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে তারা আগে 7 থেকে 8 হাজার টাকা ভাড়া নিত ঢাকাতে যে কোনো হসপিটালে, এখনও কিন্তু সেই সিন্ডিকেটের আওতায় রয়েছে। আজকেও আমরা যে ড্রাইভারদের সাথে কথা বলেছি অ্যাম্বুলেন্স, তারা যেমনটা জানিয়েছেন যে শরীয়তপুর থেকে 6,000 টাকা করে নিচ্ছে ঢাকা মেডিকেলে এবং অন্যান্য যে হসপিটালগুলোতে। তো এই সরকারি যেই নির্ধারিত ভাড়া সেটা হচ্ছে 4,500। তাহলে 6,000 নিলে যারা গরিব এবং মধ্যবিত্ত রয়েছে তাদের জন্য কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে গত 14 আগস্ট রাতে কিন্তু একটি নবজাতক মারা যান এই সিন্ডিকেটের কারণে। তারপর থেকেই কিন্তু যারা সিন্ডিকেটে জড়িত তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। আর পুলিশ যাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ তাদের কিন্তু আটকের জন্য খুঁজছে। এটাই ছিল সদর হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট নিয়ে সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছেন সহকর্মী সগির হোসেন।
অতি ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসের বড় ঝুঁকিতে কক্সবাজার, জানিয়েছেন আবহাওয়াবিদরা। রোববার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চল ছাড়াও বরিশাল, খুলনা, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রোববারের পর কয়েকদিন বিরতি দিয়ে আবারও বৃষ্টির শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় আছে, যার প্রভাবে ঝরছে বৃষ্টি। আবহাওয়া অফিস বলছে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। চট্টগ্রামে পাহাড় ধসের ঝুঁকিটা কিছুটা কম, তবে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে। কক্সবাজার জেলা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা ভূমিধসের জন্য, এবং পরবর্তীতে চট্টগ্রাম এবং বান্দরবানেও মাঝারি ধরনের ঝুঁকির মধ্যে থাকবে আগামী 72 ঘন্টার মধ্যে। তাছাড়া এই ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম, খুলনা, বরিশাল এইসব অঞ্চলে লো লাইং অঞ্চলগুলো এবং মহানগরে ভারী বৃষ্টিপাতের কারণে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 72 ঘন্টা পর বৃষ্টি কমে আসবে। এরপর 3 দিন বিরতি দিয়ে আবারও বৃষ্টিপাত শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ধরনের পরিস্থিতি আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। তারপর এই বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যাবে। 2 বা 3 দিন বিরতি দিয়ে আবার নতুন করে আবার মৌসুমী বায়ু সক্রিয় হতে পারে, আবার নতুন করে বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় 261 মিলিমিটার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।